দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে পত্রিকার ধারাবাহিক আয়োজন নগরের নির্বাচনে। আপনারা জানেন আর কয়েক মাস পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, যেটি ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে কে বা প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে, কে বা প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলর পদে, এই নিয়ে অনেকে জল্পনা কল্পনা চলছে। দর্শক, এরই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ২১ নং জামাল খান ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলর জনাব শৈবাল দাস সুমন এবং সেই সাথে আছেন সাবেক জনপ্রতিনিধি প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী। দর্শক, আজকে আমরা কথা বলবো তাদের সাথে, জেনে নিব তাদের আগামী নির্বাচন নিয়ে, তাদের কী বা পরিকল্পনা জামাল খান ওয়ার্ড ঘিরে, তাদের কী বা প্রত্যাশা। চলুন কথা বলি তাদের সাথে। জনাব শৈবাল দাস সুমন এবং বিজয় কিষাণ চৌধুরী, আপনাদেরকে স্বাগত ২১শে পত্রিকার নগরের নির্বাচন স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও। আমি প্রথমেই জনাব শৈবাল দাস সুমনের কাছে যেতে চাই এবং আপনি জানেন ইতিমধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখে ঘোষণা করা হয়ে গেছে ৩০ জানুয়ারি। বলা যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু তারপরে অনুষ্ঠিত হবে, অর্থাৎ দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় এসে মানে আপনি তো জনপ্রতিনিধি হিসেবে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন, কতটুকু সফল বলে মনে করেন আপনি নিজেকে জনপ্রতিনিধি হিসেবে? আসলে সফলতা কিংবা ব্যর্থতার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারবে জনগণ। আমি নিজেকে কখনো সফলভাবে চিন্তা করি না, কারণ আমি মনে করি আমি শূন্য থেকে শুরু করেছিলাম, এখনো ওই জায়গায় এখনো রয়ে গেছি। আমার সফলতা ব্যর্থতা আমি কতটুকু করেছি, আমি কতটুকু করতে পারিনি, কতটুকু বাকি আছে কিংবা কতটুকু আমার পক্ষে করার উচিত ছিল, কতটুকু করতে পেরেছি, সব কিছু বিবেচনা আমি জনগণের কাছে হাতে ছেড়ে দিলাম। জনগণ বিচার বিশ্লেষণ করবে। আমি 2015 সালের 29শে এপ্রিল নির্বাচিত হওয়ার পর আজকে প্রায় 4.5 বছর হয়ে গেল। এই 4.5 বছরে আমি কি করেছি এবং কি করতে পারতাম কিংবা আরো কি করা উচিত ছিল, সেটি পুরোটাই জনগণের হাতে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি জনগণের হাতে জনপ্রতিনিধি হিসেবে আপনার ভালো মন্দ বিচার করার দায়িত্ব দিয়েছেন, সে তা ঠিক আছে, কিন্তু তার নিরিখে যদি বলতে চাই, আপনি তো সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগটাকে যতদূর সম্ভব কাজেও লাগিয়েছেন। সেটা আমরা গণমাধ্যমে পত্রপত্রিকায় দেখেছি, বেশ কিছু সৌন্দর্য বর্ধনে কাজ করে আপনি এলাকায় জনপ্রিয় হয়েছেন এবং এলাকাটিকে শুধু এলাকা নয়, জামাল খান আগে থেকে হেলদি সিটি ছিল, সেটাকে আপনি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে একটা উদাহরণ সৃষ্টি করেছেন। আপনি কি কি কাজ করেছেন সেই নিরিখে যদি আমাদের মাধ্যমে একটু দর্শকদের উপস্থাপন করেন, একটা গ্ল্যান্স যদি বলি। আসলে এই জামাল খান আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার বেড়ে ওঠা, এখানে আমার এই পর্যন্ত যে বয়সটি আমি অতিক্রান্ত করেছি পুরোটাই জামাল খান জুড়ে। আমাদের একটি জামাল খান জুড়ে একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি পূরণের জন্য আমি যখন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি, আমার পরিবারে আমি অভিভাবক হিসাবে আমার ছেলে সন্তানের জন্য যে সকল দায়িত্ব নিয়ে আমি আমার সংসারটিকে সাজিয়েছি, ঠিক একইভাবে আমি চেয়েছি আমার জামাল খান ওয়ার্ডটিকে সাজাতে। শুধু মাত্র বিউটিফিকেশন নয়, আমি চেয়েছি এই জামাল খানে যেন আলোকায়নে আলোকিত থাকে। সেই কারণে এই জামাল খানের প্রতিটি অলি গলি থেকে শুরু করে প্রধান সড়ককে আলোকায়নের আওতায় এনেছি এবং সেটি এলইডির মাধ্যমে, এবং প্রতিটি এলাকা, প্রতিটি অলি গলি টেন্ডারের মাধ্যমে সেটিকে সুন্দর রাস্তায় এবং সুন্দর চলাচলের পথে পরিণত করেছি। জনগণের সাথে সম্পৃক্ত থেকে এবং আমার জামাল খান ওয়ার্ডে যে সকল জনগণ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে তাদের সাথে সুখে দুঃখে সব সময় থাকার চেষ্টা করেছি। সর্বোপরি জামাল খানের যেই সকল অন্ধকারাচ্ছন্ন জায়গা ছিল, স্পর্শকাতর জায়গা ছিল, যে সকল জায়গায় প্রতিনিয়ত ছিনতাই, রাহাজানি কিংবা মাদক সেবনের একটি বিষয় জড়িত ছিল, সেই সকল জায়গাকে আলোকায়ন করে বিউটিফিকেশনের মাধ্যমে সেই জায়গাগুলো আজকে পরিণত হয়েছে ভালো মানুষের আড্ডাস্থল এবং ভালো মানুষের আনাগোনার স্থল হিসাবে পরিণত হয়েছে। এই পরিণতটি সকলের সচেষ্টায় এবং সকলের সহযোগিতায় করতে পেরেছি। আর যেটি আমি করেছি সেটি হলো আমার জামাল খান ওয়ার্ডের যে সকল স্কুলগুলো আছে, আমাদের নতুন প্রজন্মের হাত ধরে আসলে আমাদের এই চট্টগ্রাম কিংবা বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আমাদের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবে নতুন প্রজন্মের হাত ধরে। সেই নতুন প্রজন্মের স্কুলের সামনের ওয়ালটি যেন অপরিচ্ছন্ন না হয়, পোস্টারে জরাজীর্ণ না হয়, এবং ওয়ালটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে, এবং আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা এবং আমাদের সংস্কৃতি যেন আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি। সেই কারণে বিভিন্ন স্কুলের ওয়ালগুলোতে আমি টেরাকোটা এবং টাইলস মুরাল এবং টেম্পার গ্লাস মুরালের মাধ্যমে আমি আমাদের স্কুলগুলোর ওয়ালগুলোকে সাজিয়েছি। এবং যে সকল পরিত্যক্ত জায়গা ছিল, রাউন্ড অ্যাবাউট ছিল, মিড আইল্যান্ডগুলো, সেগুলো বিভিন্ন কর্পোরেট হয়। এখানে কিন্তু সিটি কর্পোরেশনের শুধুমাত্র অনুমোদন ব্যতীত কোনো আর্থিক সম্পর্ক এখানে নেই। সকল আর্থিক বিষয়গুলো কর্পোরেট হাউসের মাধ্যমে হয়েছে। কর্পোরেট হাউসগুলো আমার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। এর চাইতে বড় যে বিষয়টি, সেটি হলো চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক আজাদী, তারা বিশেষভাবে আমাকে সহযোগিতা করেছে বরেণ্য বাঙালি এবং যে টেরাকোটার মাধ্যমে খাসুরি স্কুল এবং সেন্ট মেরি স্কুলকে সমৃদ্ধ করতে। সাথে সাথে আগামী 1 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে প্রথমেই আমি 1/1/2020 মাননীয় মেয়র মহোদয় খাসু স্কুলের পাশে একটি বাংলাদেশে এই প্রথম টেম্পার গ্লাসের সেন্ট মুরাল উদ্বোধন করতে যাচ্ছি। এইভাবে আসলে জামাল খানকে আমি সাজাতে চেষ্টা করেছি। এখন যতটুকু পেরেছি সবকিছুই কিন্তু জনগণের সহযোগিতায়, এখন জনগণই মূল্যায়ন করবে আসলে আমি কতটুকু করতে পেরেছি। যে বিভিন্ন কর্পোরেট হাউস এবং জনগণের সহযোগিতা আপনি অনেক দূর এগিয়ে গেছেন, আপনার সৌন্দর্য বর্ধনে যে কাজগুলো সেগুলোকে আপনি এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। এবার একটু প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরীর কাছে আসতে চাই যে আপনি তো গেলবারের জনপ্রতিনিধি হিসেবে জামাল খানের জনপ্রতিনিধিত্ব করেছেন। আপনার সময় এবং এই সময়ের মধ্যে পার্থক্যটা আপনি কিভাবে করবেন যদি বলতে চাই? আসলে জামাল খানের তো এমনি, যেহেতু এটা সিটি কর্পোরেশন এলাকার মধ্যেই জামাল খান ওয়ার্ড নেই, এবং এই ওয়ার্ডের এখন বর্তমান যিনি মেয়র, উনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আজম নাসিরউদ্দিন, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। উনি এই জামাল খান এলাকায় ওনার বেড়ে ওঠা, ওনার সব কিছুই একটা আমাদের যারা কাউন্সিলর নির্বাচিত হয় সিটি কর্পোরেশনে, যে 55 জন কাউন্সিলর আছেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ, তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি যদি বলি, সেটা হচ্ছে যে আপনার একদম লোয়েস্ট জায়গাটা হচ্ছে যে কাউন্সিলর, মানে নগর পর্যায়ে যারা মানে কাজ করার বেশি সম্পৃক্ত থাকতে হয় এলাকার মানুষের সাথে এবং উন্নয়নের সাথে। তো জামাল খানে কিছু সমস্যা, বিউটিফিকেশন বা অন্যান্য কিছু অনেক কাজ হয়েছে, যে আমার ছোটো ভাই সুমন করেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আমাদের জামাল খানের যে মূল সমস্যা, মানে বিউটিফিকেশন কিন্তু জামাল খানের সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে আমরা যে এখন যে জলাবদ্ধতার যে বিষয়গুলো আমাদের চোখের সামনে ফুটে ওঠে, ওই অনেক কাজ করেছে। তারপরে আরও আমি মনে করি মাননীয় মেয়র মহোদয়ও এত মানে সীমাবদ্ধতার মধ্যে, সীমাবদ্ধতা মিনস স্বাভাবিক, আপনি জানেন কর্পোরেশনের একটা নিজস্ব বাজেট আছে, যদি ওর থেকে বাজেট যদি না আসে কাজ করা খুবই ডিফিকাল্ট। তারপরে আমাদের মাননীয় মেয়র, উনি মেয়র নির্বাচিত হওয়ার পরেই যথেষ্ট কাজ করেছেন এবং এখনও কাজ করে যাচ্ছেন, আগামী যাতে চট্টগ্রাম সিটি মানে চট্টগ্রাম একটি সুন্দর নগরীতে পরিণত হয় একটা এবং উনি ঘোষণা করেছেন যে একটা গ্রিন সিটি, যাতে একটা মানুষ বাইরে থেকে আসলে চট্টগ্রাম যেন অন্যভাবে দেখতে পারে। সেই হিসেবে ওনার সাথে সম্পৃক্ত হয়ে সুমন সহ এবং আরও অন্যান্য যারা কাউন্সিলর আছে, অন্যান্য ওয়ার্ডগুলো প্রত্যেকেই কিন্তু কাজ করছেন। কিন্তু সমস্যা হচ্ছে জামাল খানের আগের যে চিত্র, এগুলো হচ্ছে দিন দিন কিন্তু মানুষ বাড়ছে। জামাল খানে আগে যদি আমাদের সময়, তখন ভোটার ছিল প্রায় 24 থেকে 25,000 মতো, অলমোস্ট এখন প্রায় 30,000। কারণ কেন, আমাদের যে নগর ভিত্তিক যে আমাদের মুভমেন্টটা, সেটা হচ্ছে এই সেটটাতে বেশি, বিশেষ করে আমাদের এই 21 নম্বর, 22 নম্বর, 32 নম্বর নগরের প্রাণকেন্দ্রের মধ্যে সব মানুষগুলো কিন্তু আমরা এখানে এসে অ্যাকোমোডেট হচ্ছি। হ্যাঁ আছে। তো এখন এখানে সেই বিষয়গুলো আমাদের অবশ্যই করা উচিত। এবং আর যেটা, সেটা হচ্ছে স্কুল, যেহেতু যে মানুষ বাড়ছে, এখন ওদের শিক্ষার হারও বাড়ছে, তো শিক্ষার সাথে এখন তো আসলে অভিভাবকরা অনেক বেশি সচেতন। তো যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই এলাকার মধ্যে যে স্কুল কলেজগুলো আছে, ওই স্কুল কলেজগুলোর যে টাইমিং, ওই টাইমিংয়ের সময় এখানে কিন্তু চলাফেরা করা খুব ডিফিকাল্ট, নাম্বার 1।
আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে এখন রাস্তার কাজগুলো হচ্ছে, মেয়র মহোদয় অনুমোদন দিচ্ছে, সুমন বা আমাদের অন্যান্য কাউন্সিলর যারা আছে তারা এগুলো করছে, কিন্তু সমন্বয়হীনতার অভাবে এই যে নতুন রাস্তা করেছে জামালখানে কয়েকদিন আগে আবার কেটে ফেলছে। তো স্বাভাবিক কারণে এখন যখন সামনে যখন বর্ষা আসবে তখন মানুষ স্বাভাবিক এই জিনিসগুলো, কারণ অনেক সময় দেখেন আমরা যখন সমস্যার সম্মুখীন হই তখন কিন্তু আমরা বিউটিফিকেশনের চেয়েও বা আমার সৌন্দর্যের চেয়েও কিন্তু তখন সমস্যাগুলোকে বড় করে দিই, নাগরিক সমস্যাকে আমরা সবচেয়ে বেশি দেখি। আমরা যখন গাড়িতে জ্যামে বসে থাকি তখন কিন্তু আমাদের কাছে তখন ওইটাই হচ্ছে বেশি বোরিংনেসটা আমাদের মধ্যে আসে। তো এই জিনিসগুলো আমাদের আসলে সকলের নজর দেওয়া উচিত। আরেকটা বিষয় আপনাকে যেটা প্রশ্ন করতে চাই যে গত নির্বাচনে কিন্তু আপনি নির্বাচন করেছিলেন, আমরা যেটুকু জানি, কিন্তু সেটাতে আপনি পরাজিত হয়েছেন। আপনার পরাজয়ের কারণটাকে কি বলে মনে করেন আপনি? আসলে ইলেকশনে তো এক একটা সময় ইলেকশনের আমি তো যখন ইলেকশন করেছি তখন দেখা যাচ্ছে যে ইলেকশনের সময় তখন স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে পেরেছে, সবাই একটা সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু গতবারে যেটা ইলেকশন সেটা তো আপনারা দেখেছেন, যিনি আমাদের অপোজিশন প্রার্থী বিএনপি প্রার্থী ছিলেন উনি নিজেই ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তো যার ফলে পরবর্তীতে যারা ভোটার ওরা কিন্তু অত বেশি আর আগ্রহ প্রকাশ করে ভোট সেন্টারে আসেন। আমরা দেখেছি 2টার পরে কিন্তু অনেকগুলো ভোট সেন্টার ফাঁকা ছিল। তারপরও এটা যেহেতু আমরা নিজেও এখন ক্ষমতাসীন দলে আছি, একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা সুন্দর নির্বাচনের জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি সবসময় একটা সুন্দর নির্বাচন হয়, কিন্তু তার মধ্যে যাতে জনগণের স্বতঃস্ফূর্ততা যদি সবসময় মানে ভোট শেষ হওয়া পর্যন্ত যদি থাকে তাহলে হয়তো একটা ভালো ফলাফল। গত নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে এলাকার জনগণ অংশগ্রহণ করেনি বলেই আপনি হয়তো পরাজিত হয়েছেন। জনাব শৈবাল সুমন, আপনি এটাকে কিভাবে যুক্তি খণ্ডন করবেন যে ওনার কথায় যেটা আমি একটা প্রায়োগিক ভোট নেওয়ার যে ইঙ্গিত পাচ্ছি সেটাকে আপনি কিভাবে যুক্তি খণ্ডন করবেন? বা না, বিষয়টি তো আপনারা সবাই দেখেছেন গত নির্বাচনে কিভাবে নির্বাচন হয়েছে, এবং স্বতঃস্ফূর্তভাবেই তো আসলে জনগণ ভোট কেন্দ্রে গিয়েছিল। জননেত্রী শেখ হাসিনা আর যে নির্বাচনী অঙ্গীকার যে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন, সেই নিরপেক্ষ নির্বাচন এবং স্বচ্ছ নির্বাচনেই তো গত বছর হয়েছিল। আসলে জয় পরাজয় বিষয়টি আপেক্ষিক আমি মনে করব, কারণ এবারও নির্বাচন হতে পারে, সেই নির্বাচনে আমি আসতে পারবো এমন অন্য কোনো কথা নেই। আমার ভিতর যদি কোনো লেগিংস থাকে, কোনো যদি আমার ভিতর ভুল ত্রুটি থাকে, সেটি হয়তো জনগণ বিচার বিশ্লেষণ করে আমাকে ভোট নাও দিতে পারে। সাবেক জনপ্রতিনিধি বলছেন যে নির্বাচন স্বতঃস্ফূর্ত হয়নি, আবার আপনি বলছেন নির্বাচন স্বতঃস্ফূর্ত হয়েছে। তাহলে কোন বিষয়টাকে আমি যুক্তিযুক্তভাবে ধরে নেব? নির্বাচনের ভোটের মেয়াদ দেখলে বোঝা যায় যে আপনার এর আগের নির্বাচনগুলোতে কত পার্সেন্ট ভোট পড়েছে, অন্যান্যবার কত বছর। আমি বলিনি যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা ওই জাতীয় কোনো প্রশ্নতে যায়নি। আমি বলেছি যে আপনার হয়তো যখনই উনি কথা বলেছেন বিএনপি ভোট থেকে সরে গেছে, তার মানে একটা ইঙ্গিত ডিক্লেয়ার করেছে 11 পরে উনি নির্বাচন থেকে অলরেডি নিজে তো সরিয়ে নিয়েছেন। এটা তো আমার কথা না, এটা তো অলরেডি তখন আমাদের যিনি সেটা তখন আমরাও দেখেছি। হ্যাঁ, তো সেটাই তো স্বাভাবিক মনের মধ্যে যারা ভোটার যাদের মধ্যে তাদের মধ্যে একটা আগ্রহ তো তখন থাকেই না, একতরফা ভোটের ইয়ের মধ্যে পড়ে না। জনাব শৈবাল সুমন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ না করলেও আপনি জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু সেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে না পারা যে দুঃখবোধ মানুষের কাছে আছে সেটাকে পাশ কাটিয়ে আপনি উন্নয়নের মাধ্যমে বা সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সেই দুর্নামটাকে মানে পিছনে ফেলে দিয়েছেন। তো এই জিনিসটা কিভাবে সম্ভব হলো আপনার মধ্যে যদি বলতে চাই? জনপ্রতিনিধি বলতে বোঝায় একজন এলাকার সেবক হিসাবে আমি দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমি একজন সেবক হিসাবে তাদের দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছি, তাদের দুঃখ দুর্দশা, তাদের চাওয়া পাওয়া, তাদের যে সকল চাওয়া পাওয়ার সমীকরণ, সেই সমীকরণের সাথে আমি যুক্ত হওয়ার চেষ্টা করেছি। এবং সেই যুক্ত হওয়াটা এত বেশি ছিল যেটি আমি আমার পরিবার পরিজনকে অনেক সময় দূরে রেখে এবং আমার ব্যবসা বাণিজ্য যেটি আছে সেটিকেও অনেকটা দূরে রেখে তাদের কাছে এসেছি এবং তাদের কাছে এসেই কাজ করার চেষ্টা করেছি। হয়তো আমার যে কাজ করার চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা এবং আমার এলাকার জনগণের সহযোগিতা, তাদের ভালোবাসা, তাদের চাওয়া, তারা আমাকে মেনে নেওয়া, তাদের সব কিছুর ঊর্ধ্বে তারা যে আমাকে সহযোগিতা করছে, আমি মনে করি এই সহযোগিতায় আমাকে যতটুকু এগিয়ে নিয়ে গেছে, সম্পূর্ণ সহযোগিতার ভারটুকু আমি মনে করব তাদেরই। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, আপনার অগ্রজ যিনি জনপ্রতিনিধি যে কথাটি বললো যে ঠিক আছে সৌন্দর্য বর্ধন করেছেন, উনি সাধুবাদ জানিয়েছেন, সেই সাথে এটাও বলেছেন যে সৌন্দর্য বর্ধনের থেকেও আমাদের নিত্যদিনে যে নাগরিক দুর্ভোগ, যানজট,
বা জলাবদ্ধতা, যানজট এবং জলজট দুটোই বলি না কেন, এই দুটো নিরসনে আপনার ভূমিকাটা কিছুটা হলো প্রশ্নবিদ্ধ করেছেন তিনি, এটাকে আপনি কিভাবে যুক্ত করেন? একদম, উনি যেই কথাটি বলেছেন প্রশ্নবিদ্ধ করিনি, সেটা হচ্ছে যে আমি বলছি যে না, প্রশ্নবিদ্ধ নয়, আমি বলতে পারি এটা প্রশ্নবিদ্ধ, এটা অবশ্যই একটু উন্নয়নের অন্তরায়। হ্যাঁ, না, এটা অবশ্যই একটু উন্নয়নের অন্তরায়। কারণ কেন এটা হচ্ছে যে এটা তো ইটস এ পার্ট, এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো হচ্ছে যে সিটি কর্পোরেশন থেকেই। সেটাই বলছি, সেখানে বাজেট সম্পদ আছে, নানা ধরনের কাউন্সিলের যে ভূমিকাটা সেটা হচ্ছে উনি হয়তো বলতে পারবে যে উনি পরিকল্পনাগুলো দিতে পারবে, কিন্তু এক্সিকিউশনের মানে বা এর দায়িত্বগুলো কিন্তু সেই যুক্তিখণ্ডটা আপনার মুখে শুনতে চাই। আপনারা দেখছেন আমরা আসার পর নালা নর্দমা থেকে মাটি উত্তোলন সহ যে সকল প্রজেক্টগুলো ছিল আমরা ধারাবাহিকভাবে শুরু করেছিলাম, এবং মাননীয় মেয়র মহোদয় জননেতা জনাব আলহাজ আজম নাসির উদ্দিন বারবার একটি কথা বলেছেন, একটি কিন্তু ওনার আগে থেকে পাওয়া জলবদ্ধতা এমন কিছু না যে 15ই এপ্রিল আমাদের নির্বাচন হওয়ার পর এটি সৃষ্টি হয়েছে, এটি আমাদের বংশ পরম্পরায় এই জলবদ্ধতা, বরং জলবদ্ধতা যে পর্যায়ে ছিল তার চাইতে এখন যেটি চাইছে সবাই মিলে যে জলবদ্ধতাটাকে একদম সম্পূর্ণভাবে কিভাবে বিলুপ্ত করা যায়। ইতিমধ্যে আপনারা তো জানেন, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা জানেন যে এই প্রকল্পটি আমাদের মধ্যে নেই। 2 বছর আগে সিডিএ এই প্রকল্পটি হস্তক্ষেপ করে এবং গ্রহণ করে, এবং সেই কারণে এই জলবদ্ধতার দিকে দেখে জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটি বিশাল বাজেট দিয়েছেন। সেই বাজেটের কাজ করার সম্পূর্ণ দায়িত্ব সিডিএ, এবং সিডিএ এটি আর্মির মাধ্যমে সম্পন্ন করছে, যেখানে আমাদের কোনো ভূমিকা নেই। অর্থাৎ আমরা চাইলেও আমরা নালা থেকে মাটি উত্তোলন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ নাহলে এটি দ্বিপাক্ষিক হয়ে যাবে। এই এখতিয়ার আমার কাছে নেই। আমি বিউটিফিকেশন একজন কর্পোরেট হাউসের মাধ্যমে করতে পারি, কিন্তু মাটি উত্তোলন নালা থেকে নালা জাম হয়ে গেছে, নালাতে বর্জ্য বেশি হয়ে গেছে, নালাতে মাটি বেশি হয়ে গেছে, এই বেশি হয়ে যাওয়ার ফলে যদি জলবদ্ধতা হয়, আমি কোনো কর্পোরেট হাউসকে বলতে পারি না কিছু টাকা দেন, আমি আপনার সাইনবোর্ডটা দিই, আমি মাটি উত্তোলন করবো, এটি করা সম্ভব নয়। এটি একান্তভাবে এখন পুরোটাই সিডিএর দায়িত্বে পড়ে। আমরা সিডিএর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সিডিএ যে মাস্টার প্ল্যান নিয়ে আগাচ্ছে, আমি বিশ্বাস করি আগামী 2 বছরের মধ্যে চট্টগ্রামবাসী তেমন কোনো সুফল পাবে না, তবে 2-3 বছর পর একটি স্থায়ী সমাধান কিংবা সুফল পাবে বলে আমরা আশা করছি। যানজটের বিষয়টা যদি আর যানজটের বিষয়টি হলো যে টোটালি আমাদের চট্টগ্রামটি অপরিকল্পিত একটি ব্যবস্থাপনায় চলছে। আমার জামাল খানের মতো একটি ছোট্ট এরিয়ায় 2-3 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট এরিয়ায়, এবং আমি বলতে পারি হয়তো 100 থেকে 200 গজের মধ্যে 12 থেকে 14টি স্কুল এবং কলেজ। প্রথমে অনুমোদনটা যিনি দিয়েছেন তিনি আমার এই চট্টগ্রাম কিংবা আমার জামাল খানকে অপরিকল্পিত নগরায়নে পরিণত করেছে, আমি এটি বিশ্বাস করি। এখানে মহসিন স্কুল, মহসিন কলেজ, চিটাং কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আপনার সানমির স্কুল, শাহ ওয়ালিউল্লাহ স্কুল, এজি চার্চ, এই ধরনের অনেক স্কুলগুলো 200-400 গজের মধ্যে আছে, এবং এখানে প্রায় 20 থেকে 25 হাজার স্টুডেন্ট এখানে পড়ালেখা করে। যখন ছুটি হয় কিংবা যখন এটি শুরু হয়, 15-20 হাজার স্টুডেন্ট, সাথে সাথে 15-20 হাজার গাড়ি, 15-20 হাজার আপনার অভিভাবক, এরপর আর ফ্লোটিং 15-20 হাজার, প্রায় 1 লক্ষ মানুষ যখন 10 মিনিটের মধ্যে একটি জায়গায় হয়, সেখানে ট্রাফিক ব্যবস্থাপনা কিংবা যানজট সৃষ্টি হবে না এমন একটি শহর পৃথিবীর আমার মনে হয় কোথাও নেই। তাই আমি বিশ্বাস করি এই যানজটের জন্য আমার জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে। এই যানজটটি কিভাবে সহনীয় পর্যায়ে করা যায় সেই ব্যাপারে কিন্তু ডিসি ট্রাফিকের সাথে এবং ডিসি মহোদয় সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে। আশা করছি আগামী নির্বাচনের পর যেই আসুক না কেন, তারা প্রতিটি স্কুলের সাথে বসে এবং ট্রাফিক বিভাগের সাথে বসে এবং মাননীয় মেয়র মহোদয়ের সাথে বসে, ডিসি মহোদয় আসলে সংশ্লিষ্ট সবার সাথে বসে এটি আসলে সমাধান করা খুব বেশি সময়ের বিষয় মনে হবে না। তবে
যে আপনার জলবদ্ধতা সেটি একটি সময় লাগবে, কিন্তু যে যানজট এই বিষয়টি আমার মনে হয় খুব বেশি দিন এই জামাল খানবাসীকে পোহাতে হবে না। এটি অতি সত্বর এটি থেকে আমরা মুক্তি পাবো বলে আশা করছি। সেক্ষেত্রে আরেকটা বিষয় যে আমরা জানি যে সাবেক সিটি কর্পোরেশন যিনি মেয়র ছিলেন মঞ্জুর আলম একটা উদ্যোগ গ্রহণ করেছিল প্রত্যেকটি স্কুলকে একটি স্কুল বাস করে দেওয়ার জন্য। আমরা জানি যে আইডিয়াল স্কুলের সামনে প্রাইভেট কারের একটা যানজট লেগে যায়, খাস্তগিরের সামনেও ঠিক তাই। তো এটাকে মানে আদৌ কি সেভাবে কোনো সুফল পাওয়া যাবে কিনা যদি সেক্ষেত্রে গার্ডিয়ানদেরকে সচেতন করানো হবে, স্কুল বাস যদি দেওয়া হয় সেক্ষেত্রে? আসলে শোনেন, একটি যে উদ্যোগটা কিছুদিন পর আপনি নিজেও নেওয়ার চেষ্টা করেছিলেন, আপনিও সেই স্কুলের প্রধানদের সাথে বসেছিলেন আমরা জানি, এবং গণমাধ্যমে সেটা নিউজ করেছেন। তারা আগামী বছরের মধ্যে যে যানজট আমার অগ্রজ প্রিভিয়াস কাউন্সিলর আমার বড় ভাই বিজয় কিষাণ বাবু যে জিনিসটি বলেছেন সেটি হলো যে আসলে আমাদের পুরো চট্টগ্রামে দুটি সমস্যা, এটা হলো জলজট আর যানজটের বিষয়টি এখন পুরো শহর হয়ে গেছে। আর আমার জামালখানে শুধুমাত্র দুটি সময় হয়, সকালবেলা এবং বিকেলবেলা, সেটি স্কুলের জন্য। আমি উদ্যোগ নিয়েছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী বছর থেকে এটি যদি আমি আবার পরবর্তীতে নির্বাচিত হয়ে আসতে পারি, যদি আসতে নাও পারি, যে আসুক না কেন আমাদের শুভকামনা থাকবে এবং আমরা এই এলাকায় যেহেতু বসবাস করছি এই এলাকার প্রতি আমাদের সব সময় একটি ভালোবাসা থাকবে। যেই নির্বাচিত হোক না কেন সেই নির্বাচিত ব্যক্তিকে আমরা সবাই স্পেসিফিক আমি সহযোগিতা করব, এতটুকু আশা করছি। বিজয় কিষাণ চৌধুরীর কাছে আসতে চাই, নির্বাচন আসন্ন, যেটা আপনিও জানেন, বলেছি একটু আগেও, আসন্ন নির্বাচনে মানে আপনি কি নির্বাচন করবেন কিনা বা সিদ্ধান্ত নিয়েছেন কিনা? যদি নির্বাচন করে থাকেন সেক্ষেত্রে আপনার প্ল্যানিংটা কি হবে আপনার ওয়ার্ডকে ঘিরে? আপনারা এখন দেখেছেন এখন তো আসলে নির্বাচনটা অনেকটা পার্টি কেন্দ্রিক হয়ে গেছে। যে সেটা হচ্ছে এখন আপনার যে ঢাকা যে দুটো সিটি কর্পোরেশনে অলরেডি নির্বাচনের ঘোষণা করেছে, সেখানে মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর শুধু আমাদের পার্টি থেকেই করেছে। তো আমি আশা করব আমাদের যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন হবে ডেফিনেটলি আমরা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক এবং বর্তমান যিনি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাননীয় মেয়র, যিনি চট্টগ্রামের জন্য নিরলসভাবে কাজ করছেন এবং সুযোগ্য এবং আপনার কর্ম দক্ষতা সম্পন্ন ব্যক্তি হিসেবে যদি বলি, যিনি দিনের 24 ঘন্টায় আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সাজানোর জন্য যিনি আছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আজম নাসিরউদ্দিন মহোদয় মেয়র হিসেবে আমরা আবারও ওনাকে দেখতে চাই। পাশাপাশি পার্টি থেকে যদি সিদ্ধান্ত নেয় যে নাতি আছে এখানে, এখন যেহেতু আমরা কেউ দলের ঊর্ধ্বে নয়, তো দলের মধ্যে থেকে দল থেকে আমাকে নমিনেশন দিয়ে অবশ্যই ইলেকশন করবো। আর সেটা যেটা একটু বিষয় একটু করি, সেটা হচ্ছে যেহেতু কথা আসছে যানজটের, এই যানজটের বিষয়টা আসলে শুধু নট অনলি ঠিকই বলছে শুধু জামাল খান না, আপনি যেখানে যাবেন না কেন চট্টগ্রাম শহরের এইখান থেকে শুরু করে আপনার এই যে 41 নম্বর ওয়ার্ডেও আমরা যদি যাই ঠিক একই অবস্থা বিরাজ করে। সেটা হচ্ছে আরেকটা হচ্ছে অপরিকল্পিতভাবে গাড়ি বাড়ছে। কী গাড়ি বাড়ছে? আপনার এই যে রিক্সা, ট্যাক্সি, টেম্পো এগুলো কীভাবে অনুমোদন পাচ্ছে, কীভাবে ওরা যদিও বলছে যে আমরা একজনকে ড্রাইভারকে 10,000 টাকা 25,000 টাকা এখন নতুন নীতিমালাও গৃহীত হয়েছে, কিন্তু এই যে গাড়িগুলো যে চলছে, যে ট্যাক্সি টেম্পোগুলো যে চলছে, ওদের জন্য তো মানে রাস্তাঘাটে চলাফেরা করা খুব মুশকিল হয়ে গেছে। আমি যদি চিন্তা করি, আমার মনে হয় আমরা যতগুলো টাকা তেল পুরি জাস্ট যানজটে বসে ওই টাকাগুলো ওদেরকে ভর্তুকি দিলে অনেক ভালো হতো। কারণ একটা গাড়ি যত টাকা তেলের খরচ হয়, আমার মনে হয় সে একটা রিক্সা চালিয়ে অত টাকা সে ইনকাম করতে পারে। এগুলো হচ্ছে দেশের মানে টাকা খরচ হচ্ছে, এমনি কথা এক। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আপনি এখন দেখেন এলাকাভিত্তিক প্রত্যেকটি জায়গায়, এটা শুধু নট অনলি জামাল খান তো আছে, আপনার বিল্ডিংয়ের সামনে দেখবেন যে এখানে কমলা বা বিভিন্ন নিয়ে আপনার এই যে বাজারগুলো, যে স্ট্রিট যেগুলো পৃথিবীর হয়তো অনেক দেশে আছে, কিন্তু পরিকল্পিতভাবে একটা সময়ের জন্য ওরা হয়তো ওখানে বসে। কিন্তু আমাদের এখানে যে সকাল থেকে যে শুরু হয় রাতের 11টা পর্যন্ত আপনার এগুলো কোনো হয় না। এবং আগে তো তারপরেও অনেক কম ছিল, এখন দিন দিন একজন থেকে দেখে আরেকজন, মানে এখন এটা একটা পুরো, এখন কেউ আমার মনে হয় না কাজীডেরি বাজার বা বক্সিয়ার বাজার, কেদারজন বাজার বলে বাজার যে আছে, ওটা যে এখন স্থানীয় যেসব লোকগুলো আগে গিয়ে বাজার করতো ওরা ওখানে যায় কিনা সেটা সন্দেহ আছে। তো এইসব কারণেই কিন্তু আসলে যানজটগুলো আমাদের, এটাও একটা কারণ যানজটের। যে আমার যদি রাস্তাটা যদি 20 ফিট হয়, তার মধ্যে 10 ফিট যদি আমি যদি রাস্তা ব্লক করে ফেলি, তা আর 10 ফিটের মধ্যে তো সিঙ্গেল লাইনে যাবে। আর আমরা যারা রিক্সা চালাই বা চড়ি বা আমরা যারা ট্যাক্সিতে চড়ি, আমরা কখনো ওদেরকেও আমরা করি না। এটা তো রাস্তা মাঝখানেও না, আইল্যান্ডের উপর দিয়ে হলে চালাবে।
বুঝতে পারছি, নাগরিক সচেতনতা দরকার, কারণ সেটা সেই জন্য ভালো আমাদের হকার যেগুলো সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের আসলে নাগরিক সচেতনতা যদি না বাড়ে তাহলে কোনো কিছু করা সম্ভব নয়। শুধু একজন মেয়রকে পক্ষে কি পুরো চিটাং করা সম্ভব? উনি 7 দিন 24 ঘন্টা পরিশ্রম করলে কি হবে? আমাকেও তো ওনার সাথে কিছুটা হলো সময় ইয়ে করতে হবে, আমাকেও একটা চিন্তা করতে হবে। আমি যেখানে সেখানে খেয়ে আমি ময়লাটা ফেলতেছি বাইরে, কারণ উনি তো চারদিকে মোটামুটি ডাস্টবিন করে দিয়েছে, সব কিছু করেছে। আমরা বিদেশে গেলে কিন্তু সেটা আমরা করি, আমরা গিয়ে একটু হেঁটে গিয়ে কিন্তু ওখানে ডাস্টবিনে কিন্তু ময়লাটা ফেলি, কিন্তু যখন চিটায় আসি তখন আমাদের কাছে আর জিনিসটা মাথায় থাকে না। তো আশা করি আমাদের সচেতনতা বাড়ানো দরকার। এটা বাড়লে আমরা অনেক বেশি আরও আগে যেতে পারবো, যেটা টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যাবে। জনাব সেবালদার সুমন, আপনার কাছে আসতে চাই যে আসন্ন নির্বাচন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা? যে জনপ্রিয়তা কুড়িয়েছেন সেটাকে সম্বল করে পুঁজি করে, আর যদি জনপ্রতিনিধিত্ব করতে চান আবারও, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি হবে? আসলে 5টি বছর আমি কাজ করেছি। আমার আশা এবং আমার ইচ্ছে আরও কিছু কাজ আমার অসম্পূর্ণ আছে, সেই কাজগুলো করে আমি একটি স্লোগান ইতিমধ্যে সবার ভিতর দিতে সক্ষম হয়েছি। সেটি হলো বাংলাদেশ দেখবে জামাল খান। এই জামাল খানকে যদি দেখতে হয় বাংলাদেশকে, তবে অনেক কিছুর সমন্বয় এখানে ঘটাতে হবে। এই যে যানজটও এটা আমার জন্য কলঙ্ক, জলজট এটিও কলঙ্ক, ফুটপাত দখল যারা হকার আছে এটিও আমার জন্য কলঙ্ক, এবং জনগণের বিভিন্ন এক্সপেকটেশন যেটা আমি এখনো পূরণ করতে পারিনি সেটিও আমার জন্য কলঙ্ক। এই কলঙ্ক থেকে যদি উদ্ধার হতে হয় তাহলে নির্বাচনের আর কোনো বিকল্প নেই। এই নির্বাচন অবশ্যই করব। সেক্ষেত্রে নির্বাচিত করার পুরো দায়িত্বটি পড়ে জনগণের, যারা ভোট দিবেন। যদি নির্বাচিত হই তাহলে এই সকল কলঙ্ক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। জনাব সেবালদার সুমন এবং প্রকৌশলী বিজয় কিষণ চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে নগর নির্বাচন স্টুডিও থেকে সময় দেওয়ার জন্য। সে সাথে আমাদেরও প্রত্যাশা রইল যে আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে জনপ্রতিনিধিত্ব করার ইচ্ছা অভিলাষ, সেটা আশা করি পূরণ হবে এবং আপনারা যে কেউ একজন হয়তো বা যে আসুন না কেন জামাল খানের নেতৃত্বে, 21 নং জামাল খান ওয়ার্ডের জনপ্রতিনিধিত্বের নেতৃত্বে আশা করি সুন্দর একটি শহর বিনির্মাণে আপনারা ভূমিকা রাখবেন। দর্শক, নগরের নির্বাচনে এই পর্বে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জনপ্রতিনিধিদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।